আমি আওয়ামী লীগ করতে পারি, কিন্তু মানুষের বুকে গুলি চালানোর পক্ষে আমি ছিলাম না। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি সংসদে কেন চুপ? কোন দেশের কাছে, কার কাছে সে আসলে আটকে আছে? ইন ফিউচারে যদি আমি এনসিপিও কখন দেখি যে সে জনগণের পক্ষে কথা বলছে না, তখন আমি কাফি এনসিপির বিরুদ্ধে কথা বলবো। সব জায়গার উত্তর আমাদের ষষ্ঠমন্ত্রী সালাউদ্দিন ভাই কেন দিচ্ছেন? তাহলে বাকি মন্ত্রীরা, প্রতিমন্ত্রীরা কি অযোগ্য? নির্বাচনে মানুষ কেন দেবে আপনাকে ভোট? যে ওই চেয়ারটাই আমার লাগবে। দর্শক, সময়ের গল্পে স্বাগত জানাচ্ছি তানভীর হাসান। সম্প্রতি রাজনীতির মাঠে পা দিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। আজকে আমার সঙ্গে অতিথি হিসেবে তিনি আছেন। জানতে চাই কেন তিনি কন্টেন্ট ক্রিয়েশন ছেড়ে বা কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি রাজনীতির ময়দানে এলেন। সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। কাফি, স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি মোটামুটি ভালো আছি। শুরুতেই স্বাগত জানাচ্ছি এই কারণে যে রাজনীতির মাঠে পা দিলেন। প্রথম প্রশ্ন, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সবসময় আমি আপনাকে ইনভাইট করতাম, আজকে আপনাকে ইনভাইট করলাম রাজনীতিবিদ হিসেবে। এই যে পরিবর্তন প্লাস নিজের অনুভূতিটা কেমন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। দেশের এই সিচুয়েশনে আমার কাছে মনে হচ্ছে যে শুধু কন্টেন্ট ক্রিয়েটর কাফি না, অন্য অন্য তরুণদেরও রাজনীতির মাঠে এগিয়ে আসা উচিত। আমাদের বর্তমান প্রজন্ম, আগামী প্রজন্ম, এই জেনজি, সামনের জেনজিদেরকে, আমাদের সন্তানদেরকে সুন্দর সুস্থ একটা নিরাপদ বাংলাদেশ উপহার দেওয়ার জন্য শুধু কন্টেন্ট ক্রিয়েটর কাফিও না, তানভীর ভাই আপনাকেও এগিয়ে আসা উচিত। আচ্ছা, ঠিক আছে। যদিও আমার একটা পেশা আছে, আমি সেই পেশায় আছি। যদি কখনো মনে হয় যে দেশের জন্য কাজ করতে হয়, ইনশাল্লাহ আমি আসার প্ল্যান আছে। কিন্তু কখন, কোন প্রেক্ষাপটে আপনার কাছে মনে হয়েছিল যে আজকে আমি রাজনীতিতে আসবো? কিংবা এমন তো না যে আপনি হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছেন, হয়তো বা পরিকল্পনায় ছিল। এই বিষয়টা একটু যদি বলতেন। আপনিও নিশ্চয়ই আমাদের যে নির্বাচন গেল সেখানে ভোট দিয়েছেন নাকি? দায়িত্ব অবশ্যই ভোট দিয়েছেন। দিয়েছি। আচ্ছা, তো আমি যদি ভুল না করে থাকি, যদিও ব্যক্তিগত ব্যাপার জানা বা প্রশ্ন করা ঠিক না, আমার কাছে মনে হচ্ছে যে তানভীর ভাই আপনি নিজেও গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন, আমার কাছে মনে হচ্ছে। তো এইভাবে বাংলাদেশের আমরা সাধারণ একটা বিশাল সংখ্যক মানুষ আমরা গণভোটে হ্যাঁ ভোট দিয়েছি। আমরা গণভোটে হ্যাঁ ভোট দিয়েছি যে আমাদের সংবিধান সংস্কার হবে, আমরা এই দেশকে পরিবর্তন করব, এবং সেটা বিশ্বাস করে ভালোবেসে বাংলাদেশে বিশাল সংখ্যক একটা মানুষ আমরা গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করেছি। আমরা যখন দেখলাম নির্বাচনের ক্যাম্পেইনেও বড় বড় রাজনীতিবিদরা তারাও বলছে যে যে যার পছন্দের মার্কা বলছে এই মার্কায় ভোট দিবেন এবং পাশাপাশি গণভোটে হ্যাঁ ভোট দিবেন। তো পরক্ষণে গণভোট হ্যাঁ ভোট যখন 70% মানুষ এটা জয়যুক্ত করে ফেলছে, হয়ে গেছে, পরক্ষণে এসে দেখলাম নানান ধরনের তালবাহানা। গণভোটকে রায়কে হাইকোর্টে পাঠাও, হাইকোর্টের রায় নিয়ে আসো, অপেক্ষা করো। এটা তো হওয়ার কথা ছিল না। হ্যাঁ ভোটটা জয়যুক্ত হলে হবে কি, দেশের মানুষ সংবিধান সংস্কার চাচ্ছে, একটা প্রধানমন্ত্রী সে দ্বিতীয়বার হতে পারবে না এরকম ব্যাপার আছে, আর অনেকগুলো, দুইবার হতে পারবে টোটাল, রাইট, দুইবার বেশি হতে পারবে না। সো এরকম অনেকগুলো কথা আছে যেটা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের মানুষের পক্ষে এবং সংবিধান সংস্কারের পক্ষে, যেটা এই দেশের মানুষের জন্যই ভালো, আমাদের জন্য ভালো। তো এখন এসে গণভোটটা যদি আপনি না মানেন, তাহলে এটা তো ডিরেক্ট আমাদের সাথে, জনগণের সাথে, বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করলেন। তো এই প্রতারণাটার জায়গা থেকে আমাদের কাছে একটু আমার কাছে খুব মনে হচ্ছে, অভিমান মনে হচ্ছে, রাগ মনে হচ্ছে যে হ্যাঁ ভোটটা দিলাম আমরা, এটা আপনি মানলেন না, শুধু আমার না, জনগণের হ্যাঁ ভোটটা আপনারা মানলেন না। এই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এগিয়ে আসা উচিত, তরুণদের এগিয়ে আসা উচিত। তরুণরা এগিয়ে আসলে এই দেশ পরিবর্তন হওয়া সম্ভব এবং আগামী প্রজন্মকে সুস্থ একটা বাংলাদেশ উপহার দেওয়া সম্ভব। মানে হচ্ছে অনেকটা নাগরিক হিসেবে কিছু অভিমান থেকেও আসলে রাজনীতিতে আসা, যে আমার মতামত আমি দিয়েছি, সেই মতামতটা কেন হচ্ছে না। কারণ আমি ভোট দিয়েছি, জেনে শুনে ভোট দিয়েছি। আপনারা যারা উপরে রাজনীতি করেন, আপনারা ভোট দিতে বলছেন গণভোটে হ্যাঁ ভোট, আপনারাও জেনে শুনে বলছেন। এখন এসে যদি এটা প্রতারণা করেন, তাহলে এটা তো আমার ভোট দেওয়াকে আপনি অবমূল্যায়ন করলেন, দেশের মানুষের ভোট দেওয়াকে আপনি অবমূল্যায়ন করলেন। এই তেরামিটা আসলে মনে হয় আমাদের সাথে করা ঠিক হয়নি। সেক্ষেত্রে তো এখন একটা প্রশ্ন আসতে পারে যে দেশে তো অনেক নিবন্ধিত রাজনৈতিক দল আছে, তো এত দল থাকতে আপনি এনসিপিতে কেন যোগদান করলেন? 2018 সালে গোটা সংস্কার আন্দোলন হয়েছিল, এরপর আবরার ফাহাদ হত্যার, তো ওই সময়টায় আমার টিএসসিতে যাওয়া আসা হতো। এই যে আপনার এনসিপির নাহিদ ভাই বলেন, এবং হচ্ছে গিয়া আপনার এখন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ভিপি নূর ভাই বলেন, আক্তার ভাই বলেন সংসদ সদস্য এনসিপি থেকে, এরপরে হচ্ছে আরও নাম না জানা, মানে নাম উল্লেখযোগ্য আরও অনেক পার্সন আছেন। তো ওই সময়টা থেকে তাদের সাথে একটা ওঠা বসা ছিল টিএসসিতে। তো ওই জায়গা থেকে একটা গুড রিলেশন, ভালোবাসা তো আসেই, একটা মানুষের সাথে দীর্ঘদিন চললে তাদের সাথে সম্পর্ক তৈরি হবে। তো এনসিপিতে আমার মনে হয়
বিভিন্ন দলের একটা রুলস রেগুলেশন থাকে যে আপনাকে এনসিপিতে আসলে এটা করতে হবে ওটা করতে হবে। বাংলাদেশের একজন সুস্থ নাগরিক সে যদি বাংলাদেশের ভালো চায়, বাংলাদেশের জনগণের ভালো চায়, বাংলাদেশের কথা বলে, তাহলে আমার মনে হয় তাকে এনসিপি তার সাথে এমনিই চলে যায়, মানে তার সাথে মিলে যায় যে আমি এনসিপির লোক, এরকম একটা ব্যাপার। তো ওই জায়গা থেকে জুলাই আগস্ট আন্দোলন যারা ফ্রন্টে থেকে করেছেন এবং এখনও সংসদে 300 জন মানুষ, তার ভিতরে আপনি দেখবেন ভয়েস রেঞ্জ হচ্ছে হাসনাত আবদুল্লার, আপনি দেখবেন ভয়েস রেঞ্জ হচ্ছে আপনার নাহিদ ভাইয়ের, আপনি দেখবেন হান্নান মাসুদের। এখন আমি এনসিপি করি আমার পার্টির লোক বলে সেটা না, মানুষের কাছেও কিন্তু হাসনাত আবদুল্লাহ গ্রহণযোগ্য একজন মানুষ। আমরা কিন্তু এই ইলেকশনের আগে কখনোই জানতাম না যে সরকার থেকে খাজুর দেওয়া হচ্ছে, সরকার থেকে এটা দেওয়া হচ্ছে সেটা দেওয়া হচ্ছে, সেটা কিন্তু হাসনাত আবদুল্লাহ পুঙ্খানুভাবে প্রকাশ করে দিয়েছেন। তো এটা তো হাসনাত আবদুল্লাহ এনসিপির একটা বিলবোর্ড, এনসিপির পোস্টার বয়, বাংলাদেশের পোস্টার বয়। সে তো একটা বাজেট, সেটা তো শুধু হাসনাত আবদুল্লাহর জন্য না, জনগণের জন্য। দেবিদ্বারের যে বাজেট, এটা তো দেবিদ্বারের মানুষের জন্য। যখনই হাসনাত আবদুল্লাহ সেটা প্রকাশ করবে না বা যারা অন্য অন্য এমপি মন্ত্রীরা আছেন, তখনই ওই জিনিসটা কিন্তু জনগণ ওই সম্পর্কে জানবে না, কয় টাকা আসলো, কী হলো, কোথায় দেওয়া হলো। যখনই ওটা হাসনাত আবদুল্লাহ প্রকাশ করে দিবে বা দিয়েছে, তখন কিন্তু মানুষও জানতে পারছে যে এখান থেকে চুরি হওয়ার ব্যাপারটা নাই। তো এটা তো স্বচ্ছতার পরিচয় দেয়া। তো এই দিকগুলো বিবেচনা করে আমার কাছে মনে হয়েছে যে এনসিপি আমার জন্য এই টাইমে পারফেক্ট। আমি এখানে জয়েন করতে পারি, তাদের সাথে কাজ করতে, কথা বলতে আমি বেটার ফিল করব। ইন ফিউচারে যদি আমি এনসিপিও কখন দেখি যে সে তার লাইন ছেড়ে জনগণের বিপক্ষে যাচ্ছে, জনগণকে গলা টিপে ধরছে, জনগণের পক্ষে কথা বলছে না, তখন আমি কাফি এনসিপির বিরুদ্ধে কথা বলবো। কারণ আমি আমার মস্তিষ্ক বিবেককে কোথাও কোনো দলের কাছে তো বিক্রি করব না। আল্লাহ আমাকে মস্তিষ্ক দিচ্ছে, ব্রেন দিচ্ছে, আমাকে মানুষ শুনছে, তাহলে আমি একটা দলের কাছে কেন বিক্রি হব? আমি আশা করি এনসিপির যেই লোকজন আছে বা যারা আসবে তারা এরকম হবেন না কখনো। এটা একটা বাস্তব প্রমাণ যদি বলি যে এনসিপিতে কোনো পারিবারতান্ত্রিক নাই, কোনো আধিপত্যবাদ নাই, কোনো গোষ্ঠীতান্ত্রিক নাই। এখানে আপনি দেখবেন হাসনাত আবদুল্লাহ যেমন এমপির ছেলে এমপি হলো, বিষয়টা সেরকম না, রাজমিস্ত্রির ছেলে এমপি হলো এবং সে সামনে আরও ভালো করবে। হাসনাত আবদুল্লাহ কুমিল্লার, আক্তার হোসেন অন্য জায়গার, নাহিদ ইসলাম অন্য জায়গার। এখানে কোনো পারিবারতান্ত্রিক ব্যাপারটা কিন্তু নাই। এখানে সব সেক্টরের সব জায়গার মানুষ এই দলটাকে ভালোবাসে। সুতরাং এই দলটা জনগণের বিপক্ষে যাওয়ার সুযোগ আমি দেখছি না। এগুলো চিন্তা ভাবনা করেই আমার কাছে মনে হচ্ছে এনসিপি বেস্ট ফর মি। আচ্ছা, কিন্তু আমাদের দেশের যে কালচারটা যদি আমি বলি, যে আমাদের অতীতে ফেলে আসা অতীত থেকে বলি, যে যেই দল আছে সেই দলের বিরোধিতা কখনো আমরা করতে দেখি না। সেখান থেকে আপনি যদি ধরুন এনসিপি কোনো কর্মকাণ্ড আপনার ভালো লাগছে না, আপনি সেটার প্রতিবাদ করবেন বা সেটার বিরুদ্ধে কথা বলবেন, বা বললেও কি আপনি দলে টিকে থাকতে পারবেন আপনার কাছে মনে হয়? দলে আমাকে টিকে থাকতেই হবে এরকম কোনো রুলস রেগুলেশন নাই যে আমাকে দলে টিকে থাকতেই হবে। আমাকে জনগণের কাছে টিকে থাকতে হবে, এটা আমার ফার্স্ট প্রায়োরিটি। আমি দল করি, দলের পক্ষে সাপোর্টে একটু কথা যাবে, এটা খুব নর্মাল। কিন্তু আমার দল জনগণের বিপক্ষে কাজ করতেছে, জনগণের বিপক্ষে কথা বলতেছে, এটা তো আমি কখনোই অ্যালাউ করব না। কারণ আমি তো দলের কাছে দল করতে পারি, বাট দলের কাছে আমি নিজেকে তো বিক্রি করে দেইনি যে দল ভুল করছে, ওকে বাহ বাহ, ওকে গো, এটা তো আমি হতে দেব না। আমি যেটা জনগণের পক্ষে, যেটা আমার মস্তিষ্কে মনে হয় এটা পারফেক্ট এবং জনগণের সাথে রিলেটেড, আমি ওটাই বলবো। আমি দলে থাকতে পারি বা না পারি। গণতান্ত্রিক দেশেও কিন্তু আমাদের দেশে যে রাজনীতির পক্ষ বিপক্ষ আর কি, বিরোধী দল, সরকার পক্ষ বা অন্যান্য দলের মধ্যে কিন্তু আসলে ঐক্যবদ্ধতা কম, এটা অবশ্যই আপনি মানবেন। এবং অ্যাগ্রেসিভ একটা কিছু আক্রমণাত্মক আচরণগুলো থাকে। তা আপনার কাছে মনে হয় যে আপনি যে রাজনীতির ময়দানে নামলেন, এই রাজনৈতিক ময়দানটা আসলে আপনার জন্য সহজ হবে বা কী ধরনের প্রতিকূল সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন? রাজনৈতিক এই মাঠটা তো আসলে কখনোই সহজ না। আপনার ভালো বন্ধু আপনার অন্য একটা দল করলে সে অটোমেটিকলি শত্রু হয়ে যায়, অটোমেটিকলি সে আপনার বন্ধু থাকে না। দলের কারণে মতামত ভিন্নতা আসে, মতবিরোধ হতেই পারে। তো ওই জায়গাটা থেকে বলবো যে আসলে আমি জনগণের পক্ষে কাজ করে যাব, জনগণের পক্ষে কথা বলবো। রাজনীতিতে আসার আগেও আমি একটা জায়গা তৈরি করে নিয়েছি কন্টেন্ট বানিয়ে, তো সেটাও আমি জনগণের পক্ষে কথা বলে এই জায়গাটায় আসছি। সুতরাং রাজনীতিতে এসে তো আমার কাছে মনে হচ্ছে আমি জনগণের পক্ষে আরও বেশি কথা বলতে পারবো, জনগণের পক্ষে আরও বেশি দাঁড়াতে পারবো। এখন এই সত্য কথাটাকে, জনগণের পক্ষে পাশে দাঁড়ানোটাকে কেন্দ্র করে যদি আমার পথ চলতে কঠিন হয়, সেই পথ আল্লাহর কাছেও প্রার্থনা করি যে আল্লাহ তাআলা সহজ করে দিবেন এবং আমি জনগণের পাশে থাকলে জনগণও আমার পাশে থাকবে। আমার তো সবেমাত্র তো শুরু, আমার যোগ্যতা অনুযায়ী আমি যেই জায়গাটুকু পাওয়ার যোগ্য ওখানেই আমি যেতে চাই। এই যে একটু আগে নিজে বলছিলেন না যে আপনি কন্টেন্ট ক্রিয়েশন করতেন, আপনি দেখা যেত যে একটা কয়েল জ্বালিয়ে একটা কুকুর পাশে থাকতে আপনি অন্যায়ের প্রতিবাদ করতেন, সব সময় আমরা দেখেছি। সেভাবেই কিন্তু কাফিকে মানুষ নিয়েছিল। কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন একটা জায়গা,
আর রাজনীতির মাঠ কিন্তু আরেকটা জায়গা, দুটো একদমই আলাদা ভিন্ন একটা জায়গা। আপনার কাছে কি মনে হয় যে যারা কন্টেন্ট দেখে আপনাকে পছন্দ করতো ঠিক তারাই আপনাকে রাজনীতির ময়দানে আবার স্বাগত জানাবে বা রাজনীতির জায়গায় আপনাকে পছন্দ করবে? কারণ কন্টেন্ট যখন কেউ দেখে তখন কিন্তু সার্বিক একটা মানুষ আপনাকে পছন্দ করে, বিভিন্ন দলের মানুষই আপনাকে পছন্দ করে। কিন্তু আপনি যখন একটা দলের হয়ে কথা বলবেন তখন কিন্তু সব দল আপনাকে বা সব মতপক্ষ কিন্তু আপনাকে পছন্দ করবে না। এই বিষয়টা কিভাবে দেখছেন? কন্টেন্ট বানানো, ওভাবে বসে বসে ভাঙা বিল্ডিংয়ের পাশে কুকুর নিয়ে, পাশে কয়েল, কচু গাছ, প্রতিদিনই মানুষ মৃত্যুবরণ করছে, প্রতিদিনই মানুষ জন্মাচ্ছে, প্রতিদিন মানুষের বয়স বাড়তেছে। আমি কি তাহলে আমার জীবনের পুরোটা বয়সে আমি ওখানে বসে বসে কন্টেন্ট বানাবো? আমার তো বয়স বাড়তেছে, আমার তো হচ্ছে মানুষের সাথে ওঠা বসা বাড়তেছে, আমার ওইরকম সময় হচ্ছে না। একটা সময় যখন ওই জায়গাটা সময় দেওয়া সম্ভব ছিল তখন দিয়েছি, এখন আমি ভিন্নভাবে জনগণের পাশে দাঁড়াই, এটা মানুষ কেন রিসিভ করবে না? আমি যদি মানুষের পক্ষে দাঁড়াতে পারি নতুনভাবে, নতুন উদ্যমে, তাহলে মানুষ আমি মনে করি রিসিভ করবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের দেশে অনেকে বলে যে আমি যেমন কর্ম করে খাচ্ছি, সাংবাদিকতা আমার পেশা, অনেকে বলে যে যদিও রাজনীতিবিদরা বলে যে দেশের জন্য রাজনীতি করছি, কিন্তু রাজনীতি এক ধরনের পেশা। এই রাজনীতির প্রভাব কাজে লাগিয়ে কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে আয় উপার্জন থেকে অন্যায় অবিচার সব কিছুই করছে আর কি। তো এই জায়গা থেকে নিজেকে আসলে সৎ রাখা কতটা সম্ভব, এবং আপনার কাছেও কি মনে হয় যে আসলে রাজনীতি দেশপ্রেম নাকি রাজনীতি আসলে একটা পেশা? আমার কাছে মনে হয় যে আমার কাছে এনসিপির হাসনাত আবদুল্লাহ আমার কাছে একটা বড় উদাহরণ। আমি এটা অনুপ্রেরণা পাই তার কাছ থেকে, যে সে সব কিছু উন্মুক্ত করে দিচ্ছে জনগণের জন্য। সেদিন দেখলাম কি আকুতি মিনতি করে বলছে যে মাননীয় স্পিকার, আপনি সড়ক মন্ত্রীকে বলেন আমার এই রোডটা, আপনার ঢাকা টু চট্টগ্রামের রোডটা কুমিল্লা হয়ে যেটা যায় এটা আপনি বড় করে দেন, 4 লাইন বা 6 লাইন। আমি এই সংসদের কাছে ভিক্ষা চাই, নতুবা আমি আমার এলাকায় গেলে মানুষ আমাকে বাইন্দা রাখবে। এটা কিন্তু তিনি বলছেন। তাহলে এটা কিন্তু দায়বদ্ধতার জায়গা থেকে, ভয়ের জায়গা থেকে, যে আমি যদি এলাকায় যাই তাহলে আমাকে বাইন্দা রাখবেন, মানে আমি জনগণের কথা যদি না বলি তাহলে কিন্তু আমাকে বাইন্দা রাখবেন এবং আমাকে আগামীতে ভোট দিবেন না। এটা তো স্বচ্ছতার পরিচয় দেয় যে আমি জনগণের কথা বলছি। এখন যে আসলেন যে রাজনীতিতে এসে এটা পেশা নাকি হচ্ছে গিয়ে আপনার দেশ সেবা নাকি পেশা, দেশ সেবা নাকি পেশা, ওখানে গিয়ে এখন মানুষ অন্যায় অনিয়ম করবে, চাঁদাবাজি করবে, রাজনীতিকে কাজে লাগিয়ে পাওয়ার খাটাইয়া নিজের পেট ভরবে, পকেট ভরবে, ওই যুগটা, ওই জেনারেশনটা আমার মনে হয় এখন নাই। এখন অনলাইন মিডিয়ার যুগ, সবাই ভিডিও করতে পারে, সবাই জানে। সুতরাং একজন ম্যান যদি সে একটা পাওয়ার, ক্ষমতা, দায়িত্ব পাইয়া যদি অন্যায় অনিয়ম করে, সেটা পাবলিক প্রকাশ হতে বেশিক্ষণ টাইম লাগবে না, এবং সেটা প্রকাশ পেলে ওই মানুষটার বেশি আগাতে পারে না। ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এটা আসলেই জনসেবা এবং মানুষের সেবাই, যে বা যারা করবে তারাই লং টাইম মানুষকে সার্ভিস দিতে পারবে। আচ্ছা, নির্বাচন প্রসঙ্গে আসি। রাজনীতিতে যুক্ত হয়েছে, নির্বাচনে আসবেন কিনা, আসলেও কোথায়? বাংলাদেশের তরুণ প্রজন্ম রাজনীতিতে আসতেছেন এবং ভালো করতেছেন, এবং মানুষজন এপ্রিসিয়েট করতেছেন যে তরুণ প্রজন্ম আসলে তরুণ প্রজন্ম স্বচ্ছতার পরিচয় দিচ্ছেন এবং মানুষের গ্রহণযোগ্যতা পাচ্ছেন। সেই জায়গা থেকে আমার কাছেও মনে হচ্ছে আমি নির্বাচনের রাজনীতির মাঠে আসব, এবং সেটা আমার পটুয়াখালী 4 কলাপাড়াতে উপজেলা চেয়ারম্যান পদে আমি ইলেকশন করার চিন্তা ভাবনা করেছি। মানুষজন ইতিমধ্যে সাপোর্ট সমর্থন দিচ্ছে। আরও মানুষজনের সাথে তৃণমূলের মানুষের কাছে আমি যাব, তাদের দোয়া এবং পরামর্শ, দিক নির্দেশনা আমি নিব। যদি মনে হয় যে না আসলে মানুষ চাচ্ছে তরুণ প্রজন্মকে, তবে আমি ফাইনালিভাবে নামবো আর কি। নামবেন, আচ্ছা। কিন্তু সাম্প্রতিক সময় তো বাংলাদেশের জাতীয় নির্বাচন হয়ে গেল, তো নির্বাচন করার ইচ্ছা থাকলে মানে জাতীয় নির্বাচনে কেন আসেননি, বা তখন কেন আপনি রাজনীতির মাঠে যুক্ত হলেন না, বা ভবিষ্যতে এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা কি আছে কিনা আপনার? পিছনে যেটা গেল যে পিছনের জাতীয় সংসদ নির্বাচনে কেন আসলাম না, জুলাই আগস্ট আন্দোলন করার পরে মনে হয়নি যে আমি একজন রাজনীতিবিদ হব বা রাজনীতি নিয়ে আগাবো। আমার অভিমান, ক্ষোভের জায়গাটা তো তৈরি হয়েছে গণভোট থেকে। আমি যে এমপি হব, সংসদে যাবো, এরকম তো কোনো প্ল্যান, পরিকল্পনা রাজনীতির কিছুই ছিল না। আমি কন্টেন্ট বানাচ্ছি, ওকে ফাইন, কিন্তু যখন আমার মূল্যবান ভোটটা আমি গণভোটে হ্যাঁ ভোট দিলাম, এটা যখন আমার ভোট এবং বাংলাদেশের 70% মানুষের রায়কে যখন মেনে নিল না, তখন আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এগিয়ে আসা উচিত। এই জায়গা থেকে মনে হচ্ছে আমি রাজনীতিতে ইন হই, এবং সেটা হলাম, এবং আপনার উপজেলা পদে আমি নির্বাচন করব, এবং সেটা জনগণই বলবে যে আসলে আমার কোথায় যাওয়া উচিত। আমি যদি ভালো সার্ভিস দিতে পারি, আমি যদি স্বচ্ছতার পরিচয় দিতে পারি, আমি যদি জনগণের সেবা করতে পারি, এবং আমি যদি সেখানে তাদের যেই আমানত সরকার থেকে পাঠানো সেটা যদি পুঙ্খানুপুঙ্খভাবে আমি ডিস্ট্রিবিউশন করতে পারি, তখন জনগণই বলবে যে আসলে তোমার উপরে যাওয়া উচিত।
আর যদি আমি ভালো না করি তাহলে জনগণই বলবে যে আসলে তোমার জন্য এই জায়গা না, তুমি আরও নিচে নামো। সুতরাং আমার নিচে যেতেও অসুবিধা নাই, উপরে যেতেও অসুবিধা নাই। কিন্তু যে জনগণের কথা বলছেন, আপনার কাছে কি মনে হয় যে আপনি ভোটে দাঁড়ালে নির্বাচনে মানুষ আপনাকে ভোট দেবে, বা কেন দেবে আপনাকে ভোট? কেন দেবে বলতে, আমার সবচেয়ে বিশ্বস্ততার জায়গা হচ্ছে 5ই আগস্ট কিংবা এর আগে পরে, অন ক্যামেরা অফ ক্যামেরা আমি সব জায়গায় বলতে পারবো যে আমার ভাই বেদার উপদেষ্টা ছিলেন, ভালো ভালো পদে ছিলেন। আমি স্বচ্ছতার সাথে বুকে হাত দিয়ে বলতে পারবো যে কোনো বিজনেসম্যান, কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান, কোনো মানুষ কেউ বলতে পারবে না যে কাফি এসে এই জোর জুলুম করছে, 2টা টাকা চাঁদাবাজি করছে, সে অন্যায় অনিয়ম করছে, পাওয়ার দেখাইছে। এগুলো আমি অন ক্যামেরা অফ ক্যামেরা সব জায়গায় বলতে পারবো, এটা কেউ বলতে পারবে না। এইটা আমার বিশ্বস্ততার জায়গা যে আমি তো সৎ, আমি তো মানুষের পাওয়ার ক্ষমতা থাকতেও আমি কোনো জোর জুলুম করিনি। এনিওয়ান, কোনো মানুষ সেটা স্টেটমেন্ট দিতে পারবে না যে সে এটা করছে। এখন মানুষ আমাকে কেন ভোট দিবে? আমার বিশ্বস্ততার জায়গা ওটা যে আমি, মানুষ যদি আমাকে ভোট দেয় এবং দায়িত্বের জায়গায় যদি আমাকে বসায়, তাহলে আমি তো মানুষকে, সরকার থেকে মানুষের জন্য যে অনুদানটা আসে সেটা তো প্রকাশ করে দেব। আমার ইন্সপিরেশন তো হাসনাত আবদুল্লাহ। আমি মানুষের সামনে প্রকাশ করে দেবো যে ভাই আজকে এটা আসছে, এটা কিভাবে ডিস্ট্রিবিউশন করা যায়। যারাই জিনিসটা প্রকাশ করে না তারাই হচ্ছে চুরি করার জায়গাটা থাকে। আমার তো চুরি করার অভ্যাসও নাই এবং কোনো উদ্দেশ্যও নাই। আমি চুরি করলে তাকাতে পারবো না, এবং বিগত দিনে আমি তো চুরি করি নাই, অন্যায় অনিয়ম করি নাই। তো এই জন্য আমার কাছে মনে হয়, আমি জানি না কথাটা একটু বড় হয়ে যাবে কিনা বা অতিরিক্ত হয়ে যাবে কিনা, আমার হচ্ছে ভোটার বা আমার অডিয়েন্স ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যে আমি যে দায়িত্বে যেতে চাই বা নির্বাচিত জয়ী হতে চাই, এটার চেয়েও আমার কাছে মনে হয় যে জনগণের আমাকে প্রয়োজন বেশি। আমি জানি না কথাটা অনেক বড় বলে ফেললাম কিনা, মানে এটা এই জন্য বললাম যে আমি তো চুরি করব না, আমি তো স্বচ্ছতার পরিচয় দিব। অন্যরা যেভাবে নিজের লোকদের চাকরি দেয়, নিজের লোকদের দায়িত্ব দেয়, নিজের লোকদের কাজ দেয়, আমি তো সেটা করব না। আমি সবাইকে ডাকবো, আমি সবাইকে বলবো যে আমার এই জায়গাটা সরকার থেকে আপনাদের জন্য এই অনুদানটা আসছে, এই কাজটা আসছে, এই কাজটা কে কে পেতে পারে, এই টাকাটা, এই অনুদানটা কোন কোন জায়গায় যেতে পারে। আমি একা সিদ্ধান্ত নিব না, আমি জনগণকে নিয়ে সিদ্ধান্ত নিব। এই জন্য আমার কাছে মনে হয় আমার যাওয়ার চেয়ে জনগণের আমাকে প্রয়োজন বেশি। কারণ আমি তো চুরি করবো না, আমি স্বচ্ছতার পরিচয় দিব, এবং সেটা যদি আমি না করতে পারি তখন জনগণই বলবে তুমি চেয়ার থেকে নেমে যাও। ভোটের আগে তো আমরা যারা নির্বাচনের দাঁড়ায় তাদেরকে দেখি যে জনগণের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট চায়, কোলাকুলি করছে, একসাথে গিয়ে চা খাচ্ছে, কাজ করতে গেলে কাজ এগিয়ে দেয়। ভোটের আগে কিন্তু আমরা অনেক প্রতিশ্রুতি দিই, অনেক কথাই বলি, যেমন আপনি বলছেন যে আমি স্বচ্ছতার মধ্যে থাকবো, আমি দুর্নীতি করব না, আমি সবাইকে নিয়ে কাজ করব। যদি আপনি নির্বাচিত হয়ে যান, আপনার এই পয়েন্টগুলোতে যে আপনি স্থির থাকবেন তার কোনো গ্যারান্টি কি প্রমাণ আছে? হচ্ছে ভাই, আমার বিগত দিনে আমার ভাই বেদার উপদেষ্টা ছিলেন, সচিবালয় ছিলেন, মন্ত্রণালয় ছিলেন, 2-1টা কাজ অনৈতিকভাবে আমি 5টা ছেলে পেলে নিয়ে পেশি শক্তি দেখিয়ে একটা প্রতিষ্ঠান থেকে 5,000 টাকা নিয়ে দিতে পারতাম। মানুষ 5ই আগস্টের পর লাখ লাখ টাকার মালিক হয়েছে অন্যায় অনিয়মভাবে। যার 5-10টা ছেলে পেলে আছে এক জায়গায়, এই দে, এরকম হয়েছে। এটা বাংলাদেশের সিস্টেম। আমি কাফি, কোনো সিসি ফুটেজ, কোনো স্টেটমেন্ট, কেউ বলতে পারবে না যে আমি এটা করছি। এটা তো আমার স্বচ্ছতার পরিচয় আমি অলরেডি দিয়ে দিছি ভাই। এখন সামনে মানুষ আমাকে দেখবে, এবং দায়িত্ব যদি আমাকে মানুষ দেয়, আমাকে যদি নির্বাচিত করে, আমাকে ওই চেয়ার থেকে নামানোরও তার আছে। আমি যদি এমন করি, আমি যদি প্রতিশ্রুতি না রাখি, আমাকে টেনে নামাই দেবে। ভাই তুমি ফল্ট করছো। নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী, উনি কিসে যেন একটা বিজনেসম্যানের সাথে এরকম তার পরিচিত একজনের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ উঠেছে, উনি যেখানে তার শেয়ার ব্যবসা আছে। তা আমার বিরুদ্ধে এরকম আসলে আমি চলে যাব। আমি তো ক্ষমতা লোভী না। আমি ক্ষমতা লোভী হলে তো সেই 5ই আগস্টের পর এই যে আমার ভাই বেদার এমপি ইলেকশন করছে, আমি সেটা করতে পারতাম যে ওই চেয়ারটাই আমার লাগবে। আমি তো চেয়ার লোভী টোটালি না, যে আমার ওইটাই লাগবে। আমার যোগ্যতা অনুযায়ী আমার যেই চেয়ারটা আমি যোগ্যতা বলে পাবো, ওটাতেই আমি খুশি। আমার আজকে এমপি ইলেকশন করতে হবে, আমার সংসদে যেতে হবে, কোনো উদ্দেশ্য নাই। আমার কথা হচ্ছে জনগণ আপনি আমাকে যেইখানে দেখতে চান আমি ওইখানে যেতে চাই। আমার যোগ্যতাটুকু যেখানে, আমার যোগ্যতা বলে যেইখানে আমার স্থান আছে, ওটা আমার জন্য পারফেক্ট। এর চেয়ে বেশি আমি চাই না। রাজনীতি মানে অন্যায়ের প্রতিবাদ, রাজনীতি মানে কিন্তু জেল জুলুমও সহ্য করতে হয়, এই ধরনের অনেক কিছু হয়। প্রতিপক্ষ দমনের জন্য অনেক সময় অনেককে বিরাগ ভোজন হয়েও গ্রেফতার হতে হয়। আবার আমি যদি একটা প্রশ্ন করি একই সঙ্গে, ধরুন বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে যারা রাজনীতিতে এসেছে 2-1 জন, তারা কিন্তু আমরা যদি দেখি যে তারা কিন্তু বিভিন্ন কারণে, বিভিন্ন অভিযোগে এই মুহূর্তে জেলে আছে, কারাগারে আছে। আপনিও কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর, সেখান থেকে রাজনীতির ময়দানে এসেছেন। এই জেলে যাওয়া বা এই যে অতীত হিস্টোরিগুলো যখন দেখেন, তখন কি নিজের মধ্যে শঙ্কাবোধ হয় যে না, আমাকেও তো হয়তো বা রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছি, শঙ্কার কারণে একদিন আমাকে জেলে যেতে হতে পারে? এখানে একটু খুলেমেলে বলার ব্যাপার আছে।
সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয়, বাংলাদেশের পোস্টার বয়। বিশ্বে ক্রিকেটকে সাকিব আল হাসানকে নাম, এটা কোনো কনফিউশন সংশয় সন্দেহ নাই। মাশরাফি বিন মুর্তজা, ক্রিকেটে অনেক অবদান আছে। সাকিব আল হাসান বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতি করে এমপি মন্ত্রীর জায়গা তিনি নিয়েছেন, মানে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। সাকিব আল হাসান জামাত করতে পারেন, আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, যেটা ইচ্ছে সেটা সে করতে পারেন, তার ইচ্ছা, সম্পূর্ণ তার ফ্রি কিংডম। সাকিব আল হাসান যেটা ইচ্ছে সেটাই করতে পারেন, এটা তার ওপিনিয়ন। কিন্তু সাকিব আল হাসান তার দল মানুষের বুকে যদি গুলি চালায়, সেইটার পক্ষ সাকিব আল হাসান নিতে পারেন না। সাকিব আল হাসান যখন আওয়ামী লীগ সরকার মানুষের বুকে গুলি চালালো, তখন কি সাকিব আল হাসান পারতেন না একটা কথা বলতে, জাস্ট একটা লাইন, আমি আওয়ামী লীগ করতে পারি কিন্তু মানুষের বুকে গুলি চালানোর পক্ষে আমি সাকিব আল হাসান না। এইটাই তার দলিল হইতো, এইটাই তার প্রমাণ হইতো, এইটাই তার স্টেটমেন্ট হইতো। আজকে সাকিব আল হাসান দিব্যি, কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের এনসিপি, কিসের জামাত, আজকে সে দিব্যি খেলতে পারতো। তার বড় স্টেটমেন্ট থাকতো শুধু একটা লাইন, যে আমি ছাত্র জনতার পক্ষে যে গুলি চালানো হয়েছে সেটার পক্ষে আমি ছিলাম না। আমি আওয়ামী লীগ হতে পারি কিন্তু আমি মানুষের বুকে গুলি চালানোর পক্ষে আমি ছিলাম না। এটাই সাকিব আল হাসানের বড় প্রমাণ। ওই জায়গা থেকে আমি যে বললেন সংকোচ ফিল করেন কিনা আপনি, ওই জায়গা থেকে আমি বললাম আমার পার্টি, সে যদি কখনো ভুল করে, সে যদি মানুষের বুকে কখনো গুলি চালায়, মানুষকে দমন পীড়ন করে, সেটার পক্ষে তো আমি থাকবো না। আমি জনগণের পক্ষে থাকবো। আমি জনগণের পক্ষে থাকলে আমার কাছে মনে হয় আমার পার্টি ক্ষমতায় থাকুক বা না থাকুক, জনগণ আমাকে ভালোবাসবে। এটা আমার কাছে স্বচ্ছতার পরিচয়। ইলেকশনের পরে এনসিপির নেতাদেরকে আর খুঁজেই পাওয়া যাবে না। সার্জিস আলম কিংবা হাসনাত আব্দুল্লাহ কে কোথায় চলে যাবে, হ্যাঁ আসিফ মাহমুদকে খুঁজে পাওয়া যাবে না। এখন ইলেকশন আসিফ হয়েছে, মাহমুদকে নিয়ে বেশি কথা ছিল, উপদেষ্টা ছিলেন তো এই জন্য। হ্যাঁ এখন ইলেকশন হয়েছে বা বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, বিরোধী দলে রয়েছে এনসিপি জোটবদ্ধভাবে। এখন আপনার কাছে কি মনে হয় এনসিপির দলটার অবস্থান এই মুহূর্তে বাংলাদেশে কেমন বা সামনে কি হতে পারে? আমাদের রুমিন ফারহানা আপা, আমি সরাসরি তার ভিডিও দেখিনি, নিউজপত্রে কোনো ফটো কার্ডে এরকম একটা লেখা দেখেছি যে সংসদে এনসিপির 6 জন ব্যক্তি, যদি আমি ভুল না করে থাকি, সরকারি দলের চেয়েও এনসিপির জায়গাটা সংসদে বড়, অনেক বড়, পাওয়ারটা বেশি। তারা কথা বলছে, তরুণ প্রজন্ম রিসিভ করতেছে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে। তো এই জায়গাটা থেকে মানুষের কাছে এনসিপি দিন দিন গ্রহণযোগ্যতা পাচ্ছে। আমরা সংসদে এতগুলো মন্ত্রী, এতগুলো সেক্টর, সব জায়গার উত্তর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাই কেন দিচ্ছেন? তাহলে বাকি মন্ত্রীরা, প্রতিমন্ত্রীরা কি অযোগ্য? স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব তিনি তার সেক্টরের উত্তর দিকে, এবং দলের একটা বিচক্ষণ জায়গা তার কাছে আছে, সেই জন্য ডানে বামে XY যেটা আর উত্তর দিতে পারেন নিজের যোগ্যতা বলে। কিন্তু নানান সেক্টর দেখা যাচ্ছে সে উত্তর দিচ্ছেন, তাহলে কি ওই সেক্টরের ম্যানগুলো কি আসলে অযোগ্য? কথা বলতে পারেন না? আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, তিনি বেগম জিয়ার সন্তান। যে বেগম জিয়া বলছেন যে জনগণের সরকার আসলে এই সংবিধানকে বুড়িগঙ্গায় ছুঁড়ে ফেলে দেওয়া হবে। জিয়াউর রহমানের ছেলে আমাদের প্রধানমন্ত্রী। জিয়াউর রহমান বলেন, বেগম জিয়া বলেন, এই দেশের জন্য তাদের ত্যাগ, তিতিক্ষা, ভালোবাসা, জীবনও দিয়ে দিয়েছেন। আজকে দেখেন, যদি আওয়ামী লীগ স্বৈরাচার ক্ষমতায় থাকতো, মানুষ তো মরে যায়, আপনি মরে যাব। বেগম জিয়া তো অসুস্থতার জন্য তার একটা শেষ সময় চলতেছিল, এই যে মানুষের বয়সের কারণে তো মানুষ মারা যাবে, বেগম জিয়া তো মারা যেতেন। যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, বেগম জিয়ার কবর কখনো জিয়া উদ্যানে কিংবা চন্দ্রিমা উদ্যানে হতো না ভাই। তো তারা ভালো কাজ করছেন, আল্লাহ তাআলার কি লীলা খেলা। এবং স্বৈরাচার সরকার যদি থাকতেন, জিয়াউর রহমানের কবর এই জিয়া উদ্যানে, চন্দ্রিমা উদ্যানে থাকতো না। উদ্ধার প্ল্যান পরিকল্পনা ছিল। এই সমস্ত প্রতিহিংসার রাজনীতি আমরা চাই না। তো আমি যেটা বলতেছিলাম যে এনসিপি কেন, বা হচ্ছে গিয়া গ্রহণযোগ্যতা এনসিপি পাচ্ছে কিনা, বা এনসিপির অবস্থান কি এই মুহূর্তে অবস্থানটা কেমন বা সামনে কেমন হতে পারে? তো ওই কথার সাথে এটা আসলো যে মানুষের পক্ষে কাজ করলে আল্লাহ তাআলা তাদের ফল দেয়। বেগম জিয়া এবং জিয়াউর রহমান তারা এক জায়গায় শুয়ে আছেন তাদের ভালো কাজের জন্য, কিন্তু স্বৈরাচার সরকার থাকলে বেগম জিয়ার লাশ এখানে কখনোই হতে দিত না। তার সন্তান হচ্ছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তিনি সংসদে কেন চুপ? তার মুখ কোন অপশক্তির বলে আটকায় রাখা হয়েছে? তার তো মানুষের কাছে জনপ্রিয়তা দিন দিন আকাশের কাছে পৌঁছে যাওয়ার কথা। তিনি বেগম জিয়ার ছেলে, কিন্তু সেই ভূমিকা কেন দেখতে পাচ্ছি না? কোথায় দুর্বলতা? কোন দেশের কাছে, কার কাছে সে আসলে আটকে আছে? এই জায়গা থেকে আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে মনে করে দিতে চাই যে ভাই,
মাননীয় প্রধানমন্ত্রী সাহেব, আপনি এক মুহূর্তের জন্য ভুলে যাবেন না আপনি বেগম জিয়ার ছেলে। আপনাকে যদি অন্য কোনো দেশের মানুষ, অন্য কোনো কালো শক্তি যদি আপনাকে কুবুদ্ধিও দেয়, আপনি সেটা কান না দিয়ে আপনি জনগণের কথা বলেন, জনগণের পাশে থাকেন। অ্যাটলিস্ট হাসিনার মতো পালাতে হবে না। কিন্তু আপনি যদি এভাবে চুপ থাকেন, মানুষ তো আপনার প্রতি ক্ষুব্ধ হয়ে যাবে। দেশের সংকট, তেল নাই, লোডশেডিং, গ্যাস নাই, যেটা রিয়েল সেটা মানুষকে বলেন খুলে যে ভাই এখন এই অবস্থা, আমরা এই সিচুয়েশনে আছি, বিশ্বে সংকট, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ আসতে পারতেছে না, এই প্রবলেম, আমরা কি করতে পারি? কিন্তু আপনি যদি চুপ থাকেন তাহলে তো মানুষ বুঝে নিচ্ছে যে আপনি অপশক্তিকে আশ্রয় দিচ্ছেন অথবা অন্য কোনো দেশের সাথে আপনি কমিটমেন্ট। আপনাকে চুপ থাকা চলবে না। মানুষের পক্ষে, দেশের পক্ষে কথা বলতে হবে। আপনারা যেমন এনসিপিতে এখন নতুন নতুন আসছেন, যোগদান করছেন, ঠিক তেমনি আমরা ইলেকশনের আগে দেখেছি এনসিপি অনেক মুখ্য কিছু মুখ এনসিপি চলে গেছে। প্রশ্নের উত্তর গ্যাপ রয়ে গেছে যে আসলে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া বা যারা এনসিপি তারা আসলে তো ইলেকশনের পরে পালিয়ে যাওয়ার কথা ছিল। আচ্ছা, ওই জায়গাটা হচ্ছে কেউ তো পালিয়ে যায়নি এবং তারা দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে। মানুষ এভাবে বলছে যে এনসিপি একটা আসনও পাবে না, খেলা হবে শামীম ওসমান সাহেবের আসন, সেখানে এনসিপির লোক নির্বাচিত হয়েছে, সেখানকার মানুষ নির্বাচিত করেছে। হাসনাত আবদুল্লাহ, মানুষ বলে রাজমিস্ত্রির ছেলে, একটা সেন্টারও হারে নাই। আক্তার হোসেন জনতার নেতা হয়েছে। তো মানুষ এগুলো তো রোবটে ভোট দেয় নাই। হান্নান মাসুদ, তো এগুলো তো রোবটে এসে ভোট দেয় নাই, এগুলো সব তো প্রবাসীরা ভোট দেয় নাই, মানুষে ভোট দিছে। তাহলে দিন দিন তো জনপ্রিয়তা পাচ্ছে। মানুষের পক্ষে থাকলে জনপ্রিয়তা পাবেই, আর সেটার উপর ডিপেন্ড করেই এনসিপি এগিয়ে যাবে। কিন্তু এখন যখন এনসিপিতে আপনারা নতুন নতুন এসে যোগদান করছেন, দলটা আরও শক্ত হচ্ছে, ঠিক তেমনি আমরা ইলেকশনের আগে দেখেছিলাম যে তাসলিম জারার মতো অনেক মুখ্য মুখগুলো কিন্তু এনসিপি ছেড়ে চলে গেছে। সে তাসলিম জারা কি আবার ব্যাক করার কোনো সম্ভাবনা আছে কি না, বা এই যে যারা ছিল একসময় যাদেরকে মানুষ খুব পছন্দ করতো, এই তারা চলে যাওয়ার কারণে এনসিপির প্রতি কি কোনো বিরূপ প্রতিক্রিয়া এসেছে কিনা জনগণের মাঝে? কি মনে হয়? তাসলিম জারা তিনি একজন এডুকেটেড মানুষ, বইয়ের বিশ্বে অনেক বছর থেকেছেন, তরুণ প্রজন্মের কাছে, শিক্ষিত জেনজিদের কাছে খুব সুন্দর একটা গ্রহণযোগ্যতা আছে, তরুণ প্রজন্মের অভিভাবকদের কাছে সুন্দর একটা গ্রহণযোগ্যতা আছেন। এখন আমি আসলে তিনি জোট থেকে যে বের হয়ে গেছেন এটার মূল কারণ আমি আসলে জানি না। এখন ওই মানুষের কথা বলে সেটা তো আর কথা বলা যায় না, আমি আসলে কারণ জানি না। কিন্তু তিনি যে রাজনীতিতে এসছেন এবং আমি দেখেছি তার সুন্দর একটা লাইফ, আমাদের বহির্বিশ্বে লাইফস্টাইলটা কিন্তু অন্যরকম, সুন্দর সাজানো গোছানো পরিপাটি। আমাদের দেশে যেভাবে তো হরেন হচ্ছে এরকম সাউন্ড পলিউশন নাই, সুন্দর, আমাদের দেশে সুন্দর, বাইরের দেশে সুন্দর আর কি। সেখান থেকে এসে তাসলিম যারা 11 দলীয় জোটের হয়ে, এনসিপির হয়ে সারা বাংলাদেশে যে নির্বাচন ক্যাম্পেইন গেল, সেখানে তিনি ক্যাম্পেইন করতেছেন, পরিশ্রম করছেন তার সুন্দর লাইফটাকে রেখে। কেন করছেন? তিনি সংসদে যাবেন, গণমানুষের কথা বলবেন, এই জন্যই কিন্তু। তো এখন এসে নির্বাচনের আগে আগে তিনি জোট থেকে বের হয়ে গেছেন। জোট থেকে বের হোক বা যাই হোক, তিনি কিন্তু সংসদে যাবেন বা নির্বাচিত হবেন, এটার জন্যই কিন্তু নির্বাচনে আসছেন। এখন বের হয়ে গেছেন, এজন্য দেখলাম যে কোনো সেন্টারে এজেন্টই দিতে পারেন নাই। এখন ওইটা জোটে থাকলে কিন্তু একটা সমর্থন থাকতো। জোটে থেকে তাসলিম যারা এনসিপি থেকে 11 দলীয় জোট থেকে যদি নির্বাচিত নাও হতেন, তবে এই যে নারী সংরক্ষিত আসন, এখানে কিন্তু এনসিপি থেকে তাসলিম যারার নামটা সর্বপ্রথম থাকতো। কারণ তার জনপ্রিয়তা আকাশচুম্বী, মানুষের কাছে গ্রহণযোগ্যতা আছে এবং তিনি সংসদে গেলে ভালো কথা বলতে পারবেন, সুন্দর সমাধান দিতে পারবেন। তো এই জায়গাটা থেকে তিনি যে চলে গেলেন, এটা আমার কাছে মনে হয় তিনি নিজেও হয়তো যখন মাথা বালিশে রাখেন তখন হয়তো চিন্তা করেন যে আসলে আমার বের হয়ে আসা উচিত হয়নি। কি বললাম ভাই, যে নির্বাচনে তিনি জয়ী না হলেও, তিনি হতেন আমরা আশা করি, তিনি না হলেও তার সংসদ যাওয়ার সুযোগ ছিল। তো আমি মনে করি যে তিনি হয়তো সামনে আরও সুন্দর ডিসিশন নেবেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার আর কি। ওসমান হাদি হত্যাকাণ্ড সম্পর্কে আমরা সকলেই অবগত, কিন্তু যখনই ওসমান হাদি হত্যাকাণ্ডের কথা আসে তখন আপনার নামটা কিন্তু চলে আসে। বলা হয় যে একটা লিস্ট করা হয়েছিল যেখানে কাফির নামটাও ছিল। এই ব্যাপারে আপনি কি কিছু জানতেন কিনা আগে থেকে, বা এই যে জীবন নিয়ে শঙ্কা, এখনও কি আপনি শঙ্কা বোধ করেন? দিবালোকে ওসমান হাদি ভাইকে গুলি করে মেরে ফেললো এবং তারা আমরা যাদেরকে সন্দেহ করি, বাংলাদেশের দক্ষতা অনুযায়ী, আইসিটি অনুযায়ী, প্রশাসনের দক্ষতা কাজে লাগিয়ে দেখলাম ওখানে যারা গুলি করছে তারা কোন সীমান্তে গেছে, কোন বাসায় গেছে, আপনাদের জার্নালিস্টদের বিচক্ষণতার পরিচয়, যে সে কোন টাইমে কোথায় গেল, কার সাথে কথা বললো, সব বায়োডাটা, মনে হচ্ছে একটা মানুষের পিছু পিছু হাঁটলে যে লাইনটা থাকে ওটা সব কিছু আমরা প্রকাশিত হলো। সেইটার উপর ভিত্তি করে দেখলাম যে এই যে ফয়সাল এবং অন্য যারা আছে
তারা বর্ডার ক্রস করে চলে গেল। তো তাদেরকে দেখলাম যে সেই অভিযুক্ত করে ইন্ডিয়ার পুলিশ তারা গ্রেপ্তারও করলেন। তো এখন আমাকে তো গুলি করতেই পারেন, শত্রু তো আছে। তো এটার জন্য যে ভয় পেয়ে চলবো না, কথা বলবো না, সেটা না। একমাত্র ভয় পেলে মহান আল্লাহ তাআলা কি করা উচিত, এই যে মানুষ যিনি আমাকে গুলি করতে চেয়েছিলেন বা চাইবেন, তিনিও একজন মানুষ, আমিও একজন মানুষ। সত্যের পক্ষে থেকে শহীদ হয়ে যাওয়া, এই জীবনই আমাদের শেষ জীবন, আমাদের পরকালেরও জীবন আছে, ওই কালেও আমাদের বিচার হবে, হাসর নাসর হবে, জান্নাত জাহান্নাম হবে। সো আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিছে, আল্লাহ তাআলা আমাদের ওই পারেও সময় আছে। তো মিথ্যাকে আশ্রয় দিয়ে যে মিথ্যাকে সাপোর্ট করব, সেজন্য আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দেন নাই। সত্যের পক্ষে লড়াই, ইনসাফের পক্ষে লড়াই চলবে। যে কথা বললেন ওসমান হাদি ভাইয়ের, তার খুনিদেরকে ধরা হলো অভিযুক্তর উপর ভিত্তি করে, তারা এখনও দেশে আসছেন না। কেন আসছেন না, কেন আনতে পারতেছেন না, কেন দিচ্ছে না? নিশ্চয়ই এটার ভিতরে কোনো ধরনের কোনো না কোনো কিছু আছে। নাহলে তো সে যদি খুন নাই করতো, এত প্রমাণ আদি যদি নাই থাকতো, তাহলে তো দিব্যি তাকে দেশে পাঠিয়ে দিন, কই ভাই আমি কিছু করি নাই, প্রমাণ করো। নিশ্চয়ই কিছু আছে। আর শঙ্কা দিয়ে যেটা বলছেন, শঙ্কা আছে, তবুও তাওয়াক্কাল তু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা। ইনসাফের পক্ষে লড়াই চলবে, গণমানুষের পক্ষে কথা চলবে। কিন্তু কারা আপনাকে আসলে শত্রুপক্ষ বানিয়েছে? নানান ধরনের মানুষের শত্রু হতে পারে। আপনি একটা অন্যায় করতেছেন, আপনি সরকারি দল হোক, এখন যারা ক্ষমতায় নাই তারা হোক, মানে আপনার এগেনিস্টে কথা গেলেই তো আপনি আমার শত্রু। এটা এখন আপনাকে শত্রু, আপনি আমার শত্রু হবেন, এটাকে ডিপেন্ড করে যে আপনি অন্যায় করতেছেন, আমার রাষ্ট্র অন্যায় করতেছে, আমার দেশের মানুষ কষ্ট পাচ্ছে, এটার জন্য যে আমি কথা বলবো না তেমনটা না। তাতে আপনি শত্রু হন আর আমার বন্ধু হন। জনগণের পক্ষে, ইনসাফের পক্ষে কথা চলবে। কাফিকে তো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে চিনি, সবসময় অন্যায়ের প্রতিবাদ করতে দিয়ে দেখেছি। এখন তিনি রাজনীতিতে যুক্ত হয়ে গেছেন, তো আমরা কি কাফিকে আর কন্টেন্ট বানাতে দেখবো, প্রতিবাদ করতে দেখবো আগের মতো করে? সার্জিস ভাই আমাকে বলে যে তুমি আরেকটা পেজ খুলো, মানে পলিটিক্যাল সাইডকে ইয়ে করার জন্য। তোমার যে কাফি আছে, কন্টেন্টের জায়গা আছে, ওইটা আরেকটা আইডেন্টিফাই, মানে ওইটা একটা জায়গা। তো এখন 2-3টা পেজ সামলানো এটা খুবই টাফ। তো আমি তাকে কোনো বলি নাই, নামাজ বলি নাই। সে বলছে আমার কাছে মনে হচ্ছে যে কন্টেন্টের যে জায়গাটা, ওইটা তোমার একটা স্ট্রং জায়গা, ওইটা তোমার একটা পরিচয়। এখন যেটা হবে এটা এক্সট্রা বা তোমার কাজের উপর অ্যাক্টিভিটিস দেখে, কিন্তু ওই জায়গাটা কিন্তু তোমার একটা স্থায়ী জায়গা, আইডেন্টি। তো ওই জায়গাটা ওটা থাকবেই, ওটা ছাড়া তো আমার শক্তি নেই। ওইটা তো আমার মিডিয়া, বড় মিডিয়া, ওটা আমার জায়গা, ওটার জায়গায় থাকবে এবং ওইটার সার্ভিস আমি সবসময় দিয়ে যাব। সে আমি যাই হই না কেন জীবনে, যত বড় রাজনীতিবিদ, যেই চেয়ারে আমি বসি না কেন, আমার ওই কন্টেন্ট ওটা চলবে। ওটা তো আমার ইমোশন, ভালোবাসার জায়গা। শেষমেশ রাজনীতি অঙ্গনে যেহেতু নেমেছেন, বলছেন ইলেকশনে করবেন, এখন তো জনগণের প্রতি কিছু বলতে হয়, কিছু বলা আছে কিনা তাহলে বলে দিতে পারেন। আমার জনগণকে, আমার কলাপাড়ার মানুষকে, কলাপাড়া উপজেলার মানুষকে আমি এটাই বলতে চাই, দেশের তরুণ প্রজন্ম আসছে এবং তরুণ প্রজন্ম ভালো সার্ভিস দিচ্ছে, এটাকে মানুষ পছন্দও করছে। আমাকেও আপনারা জাস্টিফাই করতে পারেন, আমার বিগত দিনগুলো দেখতে পারেন, আমি কোনো চাঁদাবাজির সাথে, দুর্নীতির সাথে, ক্ষমতার অপব্যবহারের সাথে জড়িত কিনা। আল্লাহ তাআলা আপনাকেও একটা বিবেক, বুদ্ধি, মস্তিষ্ক দিয়েছে। আমার এলাকার মানুষকে বলছি, আমাকে আপনাকে ভোট দিতেই হবে, নির্বাচিত করতেই হবে আমার অনুরোধে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আমি যদি যোগ্য হই, আপনার কাছে যদি মনে হয় যে আমি পারবো বা আমাকে দিয়ে হবে, আমাকে দিয়ে আপনার ক্ষতি হবে না, আমাকে দিয়ে আপনার এলাকার কাজ হবে, অন্যায়ের প্রতিবাদ হবে, ইনসাফের পক্ষে একটা ম্যান পাবেন, তবে আপনি আমাকে সাপোর্ট করেন, নতুবা আমাকে সাপোর্ট করার দরকার নাই। কিন্তু আমি আশ্বস্ত করতে চাই, ভালোবেসে এইটা বলতে চাই যে আমি আসলে, আমার কাছে মনে হয় যে আমি বিগত দিনগুলোতে যেই পরীক্ষা দিয়ে আসছি, আমি চাঁদাবাজির সাথে, দুর্নীতির সাথে, কোনো ব্যবসা প্রতিষ্ঠান, কোনো ম্যানের কাছে আমি কোনো টাকা পয়সা খাইনি। সেই জায়গা থেকে আমি সাহস পাচ্ছি যে আমি জনগণের নেতৃত্ব দিতে পারবো এবং সরকারি যে অনুদান, বাজেট, কাজ কাম যাই আসে না কেন, সেটা আমি প্রকাশ করতে পারবো। কেউ আমার অফিসে, আমার দায়িত্বে, আমার আন্ডারে যারা থাকবে, কেউ অন্যায় অনিয়ম করলে সেটা আমি জনগণের কাছে প্রকাশ করতে পারবো। সেটাই আমার কোনো ভয় কিংবা সংশয় হবে না, কারণ আমার নিজস্ব সেই একটা মিডিয়া আছে, আমার নিজস্ব একটা অডিয়েন্স আছে। তো ওই জায়গা থেকে আমি আমার জনগণকে এটাই বলবো যে আপনারা আমাকে জাস্টিফাই করেন, আপনারা আমাকে দেখেন, আপনারা আমাকে বুঝেন। আপনার ভোট আপনি দিবেন, এখানে জোর করে কেউ ভোট নিতে পারবে না। আপনার কাছে যদি মনে হয় যে আমি যোগ্য, আমি পারবো, তবে আমাকে একবার সুযোগ দিয়ে দেখতে পারেন। আমাকে সুযোগ দেওয়ার পর আমি যদি উল্টোপাল্টা করি, আমি যদি ভালো না করি, আমি যদি অন্যায়ের সাথে জড়িত হই, আমি যদি ক্ষমতার অপব্যবহার করি,
আমাকে চেয়ার থেকে টানি নেমে দেবেন। ঠিক আছে কাফি, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভবিষ্যৎ রাজনীতির ময়দানে স্বাগত জানিয়ে এবং শুভকামনা জানিয়ে আপনার থেকে আজকে এখানে বিদায় নিচ্ছি। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম নুরুজ্জামান কাফির সঙ্গে, রাজনীতির ময়দানে নেমেছেন। ভবিষ্যতে কি হয় সেটা সময় বলে দেবে। আজ এখান থেকে বিদায় নিচ্ছি, যে এখানে থাকবেন, ভালো থাকবেন এবং সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।